সাথে যদি ফ্রিডম অফ প্রেস, যেটা এখন আপনারা বলতে পারবেন ফ্রিডম অফ প্রেস এখন আগের তুলনায় কতটা উন্নীত হয়েছে, ইন্ডেক্সে আমরা কত বেশি উন্নীত হয়েছি, এবং আশা করি সামনে আরও এই ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ, রাইট টু অ্যাসোসিয়েশন এটা 100% প্রতিষ্ঠিত হবে যদি এই ভূমিকাগুলো আমরা রাখি, আপনারা সোচ্চার থাকেন। এবং পৃথিবীতে বলা হয় যেখানে ফ্রিডম অফ প্রেস সবচাইতে উন্নত, সেই জায়গার গণতন্ত্র বেশি সমৃদ্ধ এবং উন্নত, কার্যকর। আমরা সেই জায়গাগুলো যাই, আমরা চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা করি, আমরা রাষ্ট্রের সকল অঙ্গের মধ্যে একটা হারমোনিয়াস কোঅপারেশন প্রতিষ্ঠা করি ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট, যাতে করে কেউ আরেকটা অঙ্গের উপরে খবরদারি না করতে পারে, ওভারলেপিং করতে না পারে, পাওয়ার ফাংশন ডিকটেট না করতে পারে। সেই জায়গাগুলো আমরা প্রতিষ্ঠা করি। আমরা এমন একটা বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করি যেই বিচার ব্যবস্থার প্রতি রাষ্ট্রের সমস্ত জনগণের বিশ্বাস থাকবে এবং শেষ ভরসা স্থল হিসেবে সবাই আমরা আস্থা পাবো, বিশ্বাস রাখবো। তখন এই কাটেল করে, পাওয়ার কাটেল করে নির্বাহী বিভাগকে দুর্বল করে এই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার মতো কোনো আমাদের প্রস্তাব দিতে হবে না, এখন যেটা আমাদের মানসিকতায় হয়তো আছে। কারণ একটা অঙ্গকে অঙ্গহানি করে, একটা শরীরকে অঙ্গহানি করে সমস্ত শরীরকে সচল রাখা যায় না। আর নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে যদি আমরা আরেকটি সবল কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে চাই, সেটার পরীক্ষা নিরীক্ষা তো আমরা এখনও করি না, সেই এক্সপেরিমেন্ট করতে তো আমরা এখন পারবো না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে যে পাওয়ার ব্যালেন্স করা, চেক অ্যান্ড ব্যালেন্স করা, প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টারের মধ্যে ক্ষমতার ভারসাম্য করা, লেজিসলেচার এবং এক্সিকিউটিভের মধ্যে পাওয়ার ব্যালেন্স করা, এবং জুডিশিয়ারিকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে অ্যাক্ট করতে দেওয়া, ফ্রিডম অফ প্রেস করা, আদার অর্গান যেমন দুর্নীতি দমন কমিশন এবং স্বাধীন নির্বাচন কমিশন এবং প্রশাসনকে নিরপেক্ষ করা, এগুলো করার মধ্য দিয়ে আমরা একটা উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে, কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারবো। এগুলোই আমাদের উদ্দেশ্য। এবং আপনারা জানেন এগুলোর বাস্তবায়নের জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার বহু আগে আমরা আমাদের 31 দফাতে অনেক কিছু বিবৃত করেছি। আমাদের এই 31 দফা এখন রাষ্ট্রে পরিচিত হয়েছে আমাদের দেশে যে একটা রাজনৈতিক মহাকাব্যে। এক একটা দফার অধীনে আমরা অনেক বেশি কর্মসূচি এখন প্রণয়ন করছি। আপনারাও সেখানে মতামত দেবেন, সহযোগিতা করবেন। আমরা সমস্ত মতামতকে আমরা উইন্ডোজ ওপেন রেখেছি সেখানে গ্রহণ করার জন্য। আমার বক্তব্য আপাতত এটা নিয়ে এখানেই শেষ। আমাদের পরবর্তীতে যে বিষয়গুলা আলোচনা হয়েছে, একটা বিষয় আলোচনা হয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে। এখানে আরও একটা কথা এখানে বলা যায় যে সুশাসন বজায় রাখার জন্য, কোনো প্রতিষ্ঠা করার জন্য ন্যায়পাল নিয়োগ করা এবং ন্যায়পাল আইনটা সংশোধন করে তাতে সুশাসন প্রতিষ্ঠা করা। কারণ আমরা মনে করি নির্বাহী বিভাগকে সবচেয়ে বেশি ওয়েল গার্ডেড করতে পারবে তখন এই অম্বুডসম্যান সিস্টেম, যেটা আমরা কার্যকর খুব একটা বলতে গেলে করে না। একবার আইন হয়েছিল, সেটা আবার সংশোধন হয়েছে এবং এই আইনটাকে সংস্কার করার জন্য যুগোপযোগী করার জন্য আমরা অলরেডি প্রস্তাব সংস্কার কমিশনে আগেও দিয়েছি। তা এখন যদি নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রীর যদি অ্যাকাউন্টেবিলিটি থাকে টু দি পার্লামেন্ট জয়েন্টলি এবং সিঙ্গেলি, জনগণের কাছে রেসপন্সিবিলিটি থাকে যার জন্য ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, অথচ অথরিটি থাকবে না, সেটা তো রাষ্ট্র পরিচালনার জন্য কার্যকর কোনো পদ্ধতি হতে পারে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আর রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে যে আলোচনাটা হয়েছে সেটা অনেকটা আমার মনে হয় এগুলোও আজকে বোধহয় শেষ হবে না, 1 ঘন্টা ধরে আলোচনা হয়েছে। তাতে দেখা গেছে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ওনাদের যে প্রস্তাব, তাতে রাষ্ট্রপতি নির্বাচনের একটা ইলেকটোরাল কলেজ করা হবে এবং প্রায় ওনাদের বাসায় 70,000-এর মতো এখানে ভোটার থাকবে। মানে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় সরকারের সব পর্যায়ের প্রতিনিধিগণ এখানে ভোটার হবেন এবং রাষ্ট্রপতিকে সৎ, দক্ষ এবং অভিজ্ঞ একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য ওখানে প্রস্তাব করা হয়েছে। আমাদের বক্তব্য ওই জায়গায় আমরা বলেছি বিদ্যমান ব্যবস্থা অনুসারে জাতীয় সংসদের সদস্যদের দ্বারা পরোক্ষভাবে যে রাষ্ট্রপতি নির্বাচনের বিধানটা এখন বিদ্যমান ইয়েতে আছে, সংবিধানে আছে আর্টিকেল 48-এর সাবসেকশন 1 প্রোগ্রাম, সেটার রেসপন্সিবিলিটি হচ্ছে নির্বাচন কমিশনের পাওয়ার অ্যান্ড ফাংশনের মধ্যে কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে খুব সম্ভবত আর্টিকেল 119
এতে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সদস্যদের নির্বাচনে যে সাংবিধানিক ম্যান্ডেট ইলেকশন কমিশন সেই হিসেবে তারা এটা পরিচালনা করবে। তা আমাদের প্রস্তাব এখানে আছে, কিন্তু আমরা চিন্তা করেছি যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রতিষ্ঠা হয় আইন সংবিধান সংশোধনের পরে এটার নিয়োগের মধ্য দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে, তখন তাদেরকেও প্রেসিডেন্ট নির্বাচনের এই সদস্য সংখ্যার মধ্যে নিয়ে আসা দরকার হবে। সেই হিসেবে সংবিধান সংশোধন করা যায় যে উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নিয়োগ হবে। এটা আমাদের কাছে বাস্তবায়ন মনে হয়েছে। আর বেসিক ডেমোক্রেসি স্টাইলে যেটা আওয়ামী লীগের সময় জেলা পরিষদের নির্বাচন হয়েছে, গ্রাম পর্যায় থেকে মেম্বার চেয়ারম্যান সহ সবাইকে ওই ইলেকটোরাল কলেজের সদস্য করা হয়েছে, সেটা কি পরিমাণে কিভাবে সেই ইলেকশন সিস্টেম দূষিত হয়েছে আপনারা দেখেছেন। তা আমরা মনে করি আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের যে নির্বাচনী হিস্ট্রি এবং আমাদের যে চর্চা গণতান্ত্রিক এইগুলো বিবেচনায় নিলে সেই বেসিক ডেমোক্রেসি স্টাইলের যদি আমরা ইলেকটোরাল কলেজ করি, সেটা মনে হয় ওই হিস্ট্রি আবার রিপিটেড হবে। সেই জায়গায় আমরা খুব বেশি ফলাফল পাবো বলে মনে হয় না, এবং সেটা আমাদের এক্সপেরিমেন্ট করার এই মুহূর্তে আমাদের দরকার নেই। পরবর্তীতে যদি জাতীয় সংসদে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন কোনো প্রস্তাব আসে বা জনগণের জন্য দেশের জন্য কল্যাণকর হবে, সেটা তখন দেখা যাবে। ধন্যবাদ। সালাউদ্দিন ভাই, আপনারা কি এনসিএ পূর্ণ মূল্যায়ন করবেন কিনা? কারণ আগামীতে আবার আলোচনা হবে, সেক্ষেত্রে আলোচনা হবে, তখন আমরা আলোচনা করব। ওখানে বিকল্প যদি কোনো প্রস্তাব আসে সেটা আমরা দলের মধ্যে আলোচনা করে তখন সেই হিসাবে আমাদেরকে আবার চিন্তা করতে হবে। সরি, বাম দলগুলো বলেছে এই ব্যবস্থাপনায় কমিশনগুলো, বিশেষ করে দুদক, তারপর মানবাধিকার কমিশন, পিএসসি এবং নির্বাচন কমিশন। ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড কোয়েশ্চেন। আমি এটা আমার ভুলে গিয়েছিলাম। আমাদের সাংবিধানিক কমিশনগুলোর নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান আইন আছে, কিছু সংবিধানে আছে আর কিছু আইনের মাধ্যমে হয় সংবিধানের প্রাপ্ত ক্ষমতা বলে। সেই আইনগুলোকে আমাদের সংশোধন করতে হবে, আরও বেশি শক্তিশালী করতে হবে। যেমন নির্বাচন কমিশন নিয়োগ গঠন সংক্রান্ত যে আইনটা আছে, সেই আইনে আমরা নিজেরাও সমালোচক। আমরা প্রস্তাবও করেছিলাম এইবার যে সেই আইনটা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সবার সাথে আলোচনা করে একটা আইনটা সংশোধন করে তারপর আমরা ব্যবস্থা নিই। তো যেহেতু এখন নির্বাচন কমিশন গঠন হয়েছে সার্চ কমিটির মাধ্যমে, সেটা যেহেতু কাজ করছে, ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত এই আইনটা পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়ে অথবা এখনই সবার সাথে আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন আমরা করতে পারি, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠা পাবে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন। এবং এখানে কয়েকটা জিনিস আমরা সাজেস্ট করেছি যে নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোথাও না কোথাও। সেটা কর্মকালীন সময়ে জবাবদিহিতাটা আইনের মধ্যে থাকবে। আর নির্বাচন কমিশন যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান 118 বলা আছে, তারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ হবে, যেভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিগণ অপসারিত হতে পারেন, সেটা একটা বিধান ওখানে আছে। কিন্তু আমরা মনে করি না যে হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেসদেরকে মাধ্যমে শুধুমাত্র অপসারণ হওয়াটা একটা শাস্তি, এটা মনে করি না। আরও অনেক বেশি মিসকন্ডাক্টের জন্য আরও খুঁটিনাটি আইন করা দরকার। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল আইনকে এইভাবে স্ট্রেনথেন করা উচিত, সংশোধন করা উচিত, যার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহে যারা কাজ করে তাদেরও জবাবদিহিতা নিশ্চিত করতে পারব। এবং অন্যান্য বিষয় ওখানে তখন আইন হিসেবে আনা যাবে, যাতে শক্তিশালী সেই সমস্ত কমিশনগুলো গঠন হয়। সেই আইনি সংস্কারগুলো দরকার। সব কিছু সংবিধানে থাকতে হবে এমন কথা নেই। সংবিধানে শুধু আছে এইভাবে যে একটা নির্বাচন কমিশন গঠন হবে, সেজন্য পার্লামেন্ট আইন প্রণয়ন করবে, মানবাধিকার কমিশন গঠন করা হবে, সেটা ওখানে নাই। অবশ্য আইন প্রণয়ন করা হবে, অন্যান্য কমিশন যেগুলো আছে আইন প্রণয়ন করা হবে। দুদক যদিও সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, আমাদের দেশের কালচারে দুদককে আরও বেশি ট্রান্সপারেন্ট, আরও বেশি শক্তিশালী করা দরকার। এখন যে দুদকের আইনটা আছে সেটাকেও সংস্কার করে তাদেরও অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা দরকার এবং দুদককে শক্তিশালী করা দরকার এবং ট্রান্সপারেন্ট করা দরকার। কারণ আমরা অতীতে দেখেছি দুর্নীতি দমন কমিশন আরও বেশি দুর্নীতিতে জড়িত হয়ে গিয়েছিল।
এবং সেটা সরকারের প্ররোচনায় এবং ইচ্ছায় হয়েছে। সেগুলো বন্ধ করার জন্য আমাদেরকে এই সংশ্লিষ্ট আইনগুলো প্রত্যেকটা কমিশনের জন্য আলাদা আলাদাভাবে প্রণয়ন করা দরকার, আর বিদ্যমান আইনগুলোকে সংস্কার করা দরকার। ভাই একটা প্রশ্ন পিছন থেকে। হয়ে গেছে, তুমি সবসময় পিছনে বলে, সামনে আসো। আচ্ছা, একটা বিষয় যেটা হচ্ছে একটু প্রশ্নটা বড়, সেটা আমাদের আর্টিকেল 118 থেকে শুরু করে 126 পর্যন্ত কনস্টিটিউশনে নির্বাচন কমিশনের যেই পরিমাণ ক্ষমতা দিচ্ছে, তিনি আর কোনো নির্বাচন কমিশনের একটা ক্ষমতা নাই। এক নম্বর বিষয়। দ্বিতীয় একটা বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের যে আইন 2022 সালে হয়েছিল, আপনারা সেটা ক্যাটাগরিক্যালি বিরোধিতা করছেন এবং স্টেটমেন্টে বলছেন সেটা 5 সালের এক্সটেনশন। তো আর্টিকেল 48(3)র কারণে আপনি যেই আইনই করেন না কেন, দ্য এন্ড অফ দ্য ডে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইসে রাষ্ট্রপতি নিয়োগ করবে। তো প্রাইম মিনিস্টার যদি ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করেন, সেই ইলেকশন কমিশনের দ্বারা সংবিধানে যাহাই বলা থাকবে, এখন বলা আছে ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করা সম্ভব কিনা, নাম্বার 1। নাম্বার 2 বিষয়, ভুলে যাবো, আচ্ছা নাম্বার 2 ভুলে যাবো, এটা জবাব। হচ্ছে আন্তর্জাতিক বন্ধুদের পরামর্শে আপনারা 2004 সালে ক্ষমতায় থাকাকালে দুদক আইন করছেন। বাংলাদেশের দুদক আইন আমাদের আশেপাশের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আমাদের এসএসসি ভারতের বা পাকিস্তানের যে কোনো এসএসসি চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো এটা হওয়ার পরে ওয়ার্ক করে না, যেহেতু প্রাইম মিনিস্টারই ঘুরে ঘুরে নিয়োগ দেন। তো আবারও যদি প্রাইম মিনিস্টার নিয়োগ করে এই প্রতিষ্ঠানগুলোতে, তাহলে কি এগুলোকে আদৌ অ্যাকাউন্টেবল করা যাবে কিনা বা আদৌ এগুলোকে ওয়ার্ক করবে কিনা, যেহেতু 21 বছরে 20 বছরে বা 50 বছরে করে নাই। বুঝছে, জি রাজীব পড়াশোনা করে আসছে, সংবিধানের ইলেকশন কমিশনের যে আর্টিকেলগুলো আছে সংশ্লিষ্ট সব দ্বারা বর্ণনা করে দিয়েছে 120 পর্যন্ত। ভাই এত পাওয়ারফুল বিষয়টা হচ্ছে আমেরিকার উপর। এটা আগের কাহাওয়াত মনে করে দিই। সবাই বলতো যে ইলেকশন কমিশনে ফেরেস্তা বসায় দিলেও নিরপেক্ষ ইলেকশন বাংলাদেশে হওয়া সম্ভব ছিল না। কেননা কেয়ারটেকার গভর্নমেন্ট অথবা গভর্নমেন্ট যদি ঠিক না থাকে, ইলেকশন কমিশন ট্রুটু জগান্নাথ। এই জন্য প্রিকন্ডিশনটা ওইটা না। সংবিধানে যা ইলেকশন কমিশনকে ক্ষমতা দেয়া হয়েছে সেটা যথেষ্ট, ঠিক আছে তোমার কথা। বাট যদি কেয়ারটেকার ব্যবস্থা প্রবর্তিত না থাকে, সেই কমিশন কাজ করবে না, এটা আমরা স্বীকার করি। এখানে হচ্ছে আমার উত্তরটা শেষ। দ্বিতীয় হচ্ছে দুদকের বিষয়ে যে আইনটা হয়েছিল, আমরা তো দুদকটা গঠন করেছিলাম, সেই কৃতিত্বটা বিএনপিকে দেওয়া যায় তো, এবং সেটা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে সেই আইনটা সংশোধন হবে, কার্যকর হবে, উন্নত হবে, সেটাই নিয়ম। এখন কাজ করে নাই, যেহেতু সরকারটা ওইরকম ছিল, নিয়োগটা ওইরকম ছিল। আমরা এখন প্রস্তাব করছি দুদকের আইনটাও এমনভাবে হবে যাতে সেই আইনের গঠন প্রক্রিয়ার মধ্যেই দুদক স্বাধীনতা ভোগ করে এবং দুদকটা নিজেরাও জবাবদিহিতার মধ্যে থাকে এবং দুদকের ট্রান্সপারেন্সিও জনগণ দেখতে পায়। তাহলে সেই আইনি সংস্কারটা করা দরকার।